ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। ঘুরে দাঁড়াতে পারছে না দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন ধরেই চলছে দরপতন, কমেছে লেনদেনের পরিমাণও। এই অবস্থায় পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে সরকারের গ্যারান্টিতে ৩,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিখাতার আজকের বিষয়ে পুঁজিবাজারের গতি ফেরাবে আইসিবি। আর আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি। মিনহাজ মান্নান, মাহমুদ হোসেন। যদি মাহমুদ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে আমরা যেটি বললাম সেটি বেশ কিছুদিন হয়ে গেছে এই টাকা ঢুকেছে পুঁজিবাজারে, এর মধ্যে আসলে কোনো পরিবর্তন কি দেখতে পেলেন? যদি শুরুতে এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। দেখুন, ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। পুঁজি বাজার ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, যে পুঁজি বাজার তো একটা সংবেদনশীল জায়গা, তো এখানে অংশীজনের মধ্যে আস্থা ফেরানো দরকার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেই আস্থাটাই ফেরানো যায়নি। এই যে আস্থাটা, এই যে আপনার বাংলাদেশ টু ক্রিয়েট হওয়ার পরে পরে অটোমেটিক্যালি হয়েছিল, সেই আস্থাটা কিন্তু গলা টিপে আপনার এটাকে হত্যা করা হয়েছে বলবো। তারপরে এটা পুনরুদ্ধার কিন্তু করা যায়নি। আর আইসিবি কে যে টাকা দেওয়ার কথাটা বলা হয়েছে, এখানে কিন্তু একটা মিস নোমার বা একটা ভুল কাজ করছে। এই পুরো টাকাটা কিন্তু আইসিবি কে ইনভেস্টমেন্টের জন্য দেয়া হয়নি। এর অনেক পরিমাণ টাকা দেয়া হচ্ছে পূর্বতন সময়ে যেটা লোন নেওয়া হয়েছিল, যেটা ওভারডিউ হয়েছিল, সেটা পরিশোধ করার জন্য। তো তার ওই যে লোন পরিশোধ করা হয়েছে, তার মাধ্যমে তো পুঁজি বাজারে আপনার হচ্ছে তারের সংস্থান হচ্ছে না। এবং আমাদের এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আজকে যে পুঁজি বাজারে গতিশীলতা নাই বা পুঁজি বাজার যে খাদের অনেক নিচে পড়ে গেছে, এটা কি তারল্যের অভাবে পড়েছে না আস্থাহীনতার জন্য পড়েছে? এই আস্থাহীনতার জন্য কি সুশাসন দায়ী, না অশাসন দায়ী, না দুঃশাসন দায়ী, না এই আস্থাহীনতার জন্য অংশীজনের মধ্যে অস্থিরতা অবিশ্বাস দায়ী? এই আস্থাহীনতার জন্য কি দেশের অর্থনীতি দায়ী, না এই আস্থাহীনতার জন্য হচ্ছে আপনার পুঁজি বাজার যাদের হাতে আছে তাদের কার্যকরী ভূমিকা নেওয়ার অক্ষমতা বা তাদের কার্যকরী ভূমিকা না নেওয়া না নেয়ার যে ইচ্ছা, সেটিও দায়ী কিনা, সেটি নিয়েও আলোচনা হবে। মাহমুদ হোসেন, ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু মিনহাজ মান্নানের কাছে একটু এই বিষয়ে একটু শুনে নিতে চাই, যে আস্থাহীনতা মানে বিনিয়োগ হলো টাকা, আমরা সামনের দিনেও নিশ্চয়ই দেখবো, কিন্তু মানে মূল সমস্যাটা আসলে কি? আস্থাহীনতার জায়গাটা আসলে কেন, আসলে এই 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 সংকটটা কেন মেটানো যাচ্ছে না? আমরা দিনের পর দিন ধরেই শুনছি যে আস্থাহীনতা। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি মাহমুদকে ধন্যবাদ দিতে চাই, কঠিন ভাষায় অনেক কথা বলেছে। সব বাস্তবতা হচ্ছে এই যে কোনো আস্থার বিষয়টা শেয়ার বাজারে কি, এটা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রথমে আমাদের নিতে হবে। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে আসে, তারা এখানে কিন্তু শেয়ার কিনতে আসে। শেয়ার মানে একটি কোম্পানির কিছু অংশ তারা কিনতে আসে। তারা বিশ্বাস করতে চায় যে কোম্পানির শেয়ার তারা কিনছে, সেই কোম্পানিটি একটি মানসম্পন্ন ভালো কোম্পানি, বা ভবিষ্যৎ এটা আরো ভালো করবে, বা তার একটা ভবিষ্যৎ আছে। অর্থাৎ একটা ভবিষ্যৎকে তারা এখানে কিনে, আজকে একটা 10 টাকার শেষে 12 টাকায় কিনে আসা, সেটা 20 টাকা হবে। এবং সে বিশ্বাস করতে চায় এই কোম্পানি বাজারে আসবার সময় যে সমস্ত কাগজপত্র, যেটা আমরা বলি স্থিতিপত্র বা ব্যালেন্স শিট, বা যে সকল ফোরকাস্ট সে দিয়েছে, সেগুলো সব দেখে শুনে সে বাজারে এসেছে। এবং সেটা দেখার জন্য সে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, সেটা নিশ্চয়ই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা বার্সেস বা যারা রেগুলেটর, তারা এগুলো দেখে শুনেই বাজারে শেয়ারগুলো কিনেছে। এবং বিনিয়োগকারী সেটাকেই বিশ্বাস করে কিনে যে এগুলো তো সবাই দেখে শুনে ভালো শেয়ার কিনেছে। আমরা হোটেলে যখন খেতে যাই, আমরা বিশ্বাস করি যে খাবারটা সুস্বাদু এবং খাবারটা বিষাক্ত নয়, খাবারটা কোনো ভেজাল নেই, এটা বিশ্বাস করে কিন্তু খাই আমরা, কিন্তু চেক করি না। ঠিক শেয়ারও যে বিনিয়োগকারী কিনে, সে কিন্তু বিশ্বাস করছে এটা ভালো একটি শেয়ার। তো প্রশ্ন হচ্ছে, আমরা গত 15 বছরের কাছে ভালো শেয়ার বিনিয়োগকারীকে দিয়েছি? আমরা মানহীন, দুর্বল, অসততাদের শেয়ার বাজারকে দিনের পর দিন লিস্টিং করেছি। যে সকল কোম্পানির ব্যালেন্স শিটে কোনো স্বচ্ছতা নেই, যে সকল উদ্যোক্তাদের কোনো সততা নেই, এবং নানান নিয়ম এবং আইনি বৈতরণী পার হয়ে তারা কিন্তু বাজারে এসেছে। আমরা বাজারে শেয়ার লিস্টেড হওয়ার সময় দেখেছি
নানা রকম ওয়েভার দেওয়া হচ্ছে তাদেরকে, ডাইরেক্ট ইস্যু করে নানা রকম তাদের জটিল আইনি জটিল থেকে উদ্ধার করে বাজারে শেয়ার লিস্ট করা হচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত নানাভাবে বিনিয়োগকারীকে এক ধরনের বলবো প্রতারণা করা হয়েছে। ফলে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে শেয়ার কিনে কিনে নানাভাবে প্রতারিত হতে দেয়, বাজার সম্পর্কে তার চূড়ান্ত অবিশ্বাস তৈরি হয়েছে। এখন শেয়ার বাজারকে বিশ্বাস করতে চায় না। অপরদিকে সে দেখতে পাচ্ছে যে আজ থেকে 5 বছর আগে সে যদি স্বর্ণ কিনতো, স্বর্ণের দাম এখন ডাবল, সে জমি কিন্তু জমির দাম ডাবল, এবার সাথে ডলার কিনে রাখতো, কথার কথা বলছি, বৈদেশিক মুদ্রা, সেটারও ভ্যালুয়েশন বেড়েছে দ্বিগুণের কাছাকাছি, অথচ শেয়ারের দাম অর্ধেকেরও নিচে। তো এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি আপনি বিনিয়োগকারী আস্থা কি করে ফেরত আনবেন? জি। তার আস্থা ফেরত আনতে হলে আপনাকে প্রথমত আস্থার জায়গাটা ঠিক করতে হবে, সেটা হচ্ছে গুণগত মানের শেয়ার, অর্থাৎ যেটা মূল উপাদান শেয়ার বাজারে আমরা বিনিয়োগকারীকে অফার করছি। মিনহাজ মান্নান একটু, জি জি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। মিনহাজ মান্নান, একটু আইসিবির প্রসঙ্গে আসি, যে আইসিবির যেই তহবিল যে দেয়া হলো, যে বিনিয়োগ করা হলো, সেটির কি আসলে কোনো দৃশ্যমান প্রভাব পড়লই না, বা যদি না পড়ে সেটি আসলে মানে সমস্যাগুলো কোথায়? আইসিবির সকল কথা তো আমার আগের কথার মধ্যে নিহিত আছে। ধরুন আপনি আইসিবিকে 10,000 কোটি টাকা দিলেন, আইসিবি কালকে থেকে শেয়ার কিনলো। আমরা যদি বুঝি বাজারটা ভালো না, আমরা যদি বিশ্বাস করি শেয়ারগুলি ভালো না, আমরা আইসিবি কিনলে আইসিবিকে শেয়ারটা বিক্রি করে দেবো, আইসিবির কেনা শেষ হয়ে যাবে, বাজারটা আবার পড়ে যাবে। একটি প্রতিষ্ঠান একজন ব্যক্তির কাছে টাকা দিয়ে শেয়ার বাজার ভালো হবে, এটা এক ধরনের অলিক চিন্তা, এটা একটা অসুস্থ চিন্তা। আর মাহমুদ সুন্দর করে বলেছে, আইসিবিকে যে টাকা দেওয়া হয়েছে সে 3,000 কোটি টাকা, একটা মানে একটা ন্যারেটিভ যে 3,000 কোটি টাকা টাকা দেওয়া, আসলে বিষয়টা তা নয়। সে ঋণভারে জর্জরিত, নানা প্রতিষ্ঠান থেকে, সরকারি ব্যাংক থেকে সে টাকা নিয়ে রেখেছে। গত 15 বছরে তাকে নানা শেয়ারে ডাম্পিং ডাউন করেছে আইসিবিকে। আইসিবির কাছে জেডভূতের শেয়ারে লসের পরিমাণ হচ্ছে 90%। দুর্নীতিবাজ আইসিবির কর্মকর্তারা এটাকে ডাম্পিং গ্রাউন্ডে তারা পরিণত করেছে। ফলে আইসিবিকে 3,000 কেন 10,000 কোটি টাকা যদি আপনি দেন, শেয়ার বাজার সেখান থেকে ভালো হবে না, সাময়িক শেয়ারের দাম কিছু বাড়তে পারে। ফলে আইসিবির টাকা দেয়া না নিয়ে আমি একেবারেই উদ্বিগ্ন না, এটা নিয়ে চিন্তিত না। বরঞ্চ আমি মনে করি বিনিয়োগকারী আস্থা ফেরালে আইসিবির কাছে কোনো টাকা দেওয়া দরকার হবে না। আইসিবি সহযোগী ভূমিকা থাকবে, আইসিবি উদ্ধারকারী নয়, সহযোগিতার ভাবে থাকবে বলে বিশ্বাস করি। জি, শুনবো আমি, আরো 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 নিশ্চয়ই শুনবো। আমি একটু মাহমুদ হোসেনের কাছে যেতে চাই, যে আমাদের অন্য অতিথি যেটি বললেন, যে আসলে ওই তহবিলের চেয়ে আসলে বিনিয়োগকারীর আস্থা ফেরানো বেশি জরুরি ছিল। আপনিও কি আসলে তাই মনে করেন কিনা, যে টাকা বিনিয়োগের চেয়ে আস্থাটা বেশি জরুরি, বা অগ্রাধিকার ভিত্তিতে আগে সেটি করা উচিত? এই সরকার কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছে আস্থা ফেরানোর কথা বলে, সেগুলো আসলে কি কাজে লাগলো কিছুটা হলেও? ধন্যবাদ আপনাকে। দেখুন, আবার বলি যে শেয়ার বাজার হচ্ছে একটা সংবেদনশীল জায়গা। এখানে মানুষ তার টাকা নিয়ে আসে এবং একটা ইলেকট্রনিক কমিটমেন্টের এগেনস্টে কিন্তু সে তার টাকাটা প্লেস করে। তো কাজেই এখানে বাজারে সুশাসন বলেন, বা বাজারে তার পুঁজির নিশ্চয়তার কথা বলেন, বা এখানে বাজারে আপনার মনে করেন যে পলিসি নেওয়া হচ্ছে, সেটা ফেভারেবল পলিসি হবে, এরকম যদি অবস্থা না থাকে, তাহলে কেউ তার টাকা ব্যাংক থেকে বা ঘর থেকে নিয়ে এই বাজারে আসবে না। এবং এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সুশাসনের জন্য এই যে দুষ্টের দমনে যে কাজ করছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। বাট কথাটা হচ্ছে যে দেখুন, ঘরে আগুন লাগলে শুধু আপনি ফায়ার হাইড্রেন্ট কিনে আনলেই কিন্তু হবে না, অ্যাটলিস্ট আগুনটা বন্ধ করে তারপরে কিন্তু তাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে। এখানে শুধুমাত্র বিচার আচার করে, আদালতি কার্যক্রম করে কিন্তু পুঁজিবাজারে আস্থা ফেরানো যাবে না। আস্থা ফেরাতে হলে অংশীজনের এখানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমার মতে এই অংশীজনের অংশগ্রহণ করাতে একদম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তার চেয়েও বেশি ঢাকা স্টক এক্সচেঞ্জ পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। কারণ তাদের এই ব্যাপারে কোনো আন্তরিকতা আছে কিনা বা সম্যক ধারণা আছে কিনা, এটা নিয়েই কিন্তু আপনার জনমনে প্রচন্ড রকম প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ তাদের এই দিকে একরকম তারা কিন্তু কোন রকমই আলোকপাত করছে না বা একটু কনসেন্ট্রেট করছে না। কারণ এটা মাথায় রাখতে হবে, পুঁজি বাজারে পুঁজি বিনিয়োগকারীদের ছাড়া কখনো কিন্তু শুধুমাত্র এটাকে আপনি যদি ল অফ আপনার হচ্ছে ওই জাস্টিস করেন, তাহলে কিন্তু পুঁজি বাজারে কখনো আপনার পার্টিসিপেটিভ হবে না বা প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে না। এবং এখানটায় যথেষ্ট পরিমাণ ঘাটতি দেখা যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। আর সংস্কারের কথা আপনি যেটা বললেন, দেখেন সংস্কারের রেজাল্ট কিন্তু দীর্ঘমেয়াদী হয়।
বাট বাজারে যে জিনিসটা দরকার স্বল্প মেয়াদী কিছু পদক্ষেপ, যেখানে পলিসি সাপোর্ট হতে পারে, যেমন এই যে ফোর্স সেল হয়, এখানে কিছু পলিসি মাহমুদ হোসেন, সাপোর্ট আমি দিলে আমি 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 এই ছোট ছোট পদক্ষেপগুলোর ব্যাপারে শুনবো, দুজনের কাছ থেকেই শুনবো। আমি আবারও আইসিবির যে তহবিল সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আসলে কিভাবে গতি ফেরানো যায় সেই প্রসঙ্গে আপনাদের পরামর্শ শুনবো নিশ্চয়ই। থাকুন আমার সাথে, একটা বিরতির সময় গেছে টালি খাতায়। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আজকে আমরা আলোচনা করছি পুঁজিবাজারে গতি আনবে আইসিবির তহবিল। আর আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন, আরও যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি। দুজনেই স্বাগত। মাহমুদ হোসেন, আপনার কাছে মানে আপনার কাছেই থাকতে চাই, যেটি হচ্ছে যে আপনি কিছু সংস্কারের কথা বলছিলেন, সেগুলো কি আসলে মানে কাজে আসলো না বা কেন আসলো না? আবার এই আইসিবির তহবিলের কথা আপনারা বলছেন যে এটি আসলে খুব বেশি কাজে আসেনি, বা সামনের দিনে কি আসলে কাজে আসবে কিনা? দেখুন, আবার আপনাকে বলি, যে যেটা বলছিলেন যে সংস্কারের আপনার হচ্ছে ইম্প্যাক্ট তো আসে দীর্ঘমেয়াদে, বাট আমাদের বাজার স্বল্প মেয়াদে কিছু পদক্ষেপ দরকার। যেটা আমি বলছিলাম যে এই স্বল্প মেয়াদের পদক্ষেপগুলো দরকার হচ্ছে পলিসি সাপোর্ট দরকার, যেটা বিনিয়োগকারীদের জন্য কিছু দরকার, এবং বাজারে যারা ইন্টারমিডিয়ারি আছে তাদের জন্য সেটা দরকার। যেমন বিনিয়োগকারীদের জন্য যেটা বলছিলাম, যে এই যে অনবরত শেয়ার প্রাইস যেটা কমতে কমতে একদম ছাদের তলায় গিয়ে পৌঁছেছে, এটার জন্য ফোর্স সেল হয়েছে, যার কারণে এখানে হয়তো কিছু পলিসি সাপোর্ট দেয়া যেতে পারে, যে যেন ফোর্স সেল বন্ধ হয়। এখন যারা মার্চেন্ট ব্যাংক গুলো আছে, যারা আপনার মনে করেন হচ্ছে ব্রোকারেজ হাউস গুলো আছে, যারা বিভিন্ন ক্রেডিট এক্সটেন্ড করেছে বা ফেসিলেট করেছে লোন দিয়ে বিনিয়োগকারীদেরকে, তাদেরকে হয়তো এই যে ফোর্স সেল যদি না হয়, তারা যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের জন্য কিছু ইনসেনটিভ দেয়া যেতে পারে। বাজারকে আকর্ষণীয় করার জন্য এখানে কিছু ট্যাক্স বেনিফিট দেয়া যেতে পারে। দেখেন, এই বাজারে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কিন্তু অনেক পরিমাণ ইনভেস্ট করার কথা, তারা ইনভেস্ট করছেন না। এটা কিন্তু তারা যখন আইপিও থেকে ফান্ড রেজ করেছে, তখন এদের শর্ত ছিল যে বাজারে তারা ইনভেস্ট করবে। এই ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কিন্তু ওইগুলায় বাধ্য করা যেতে পারে বা ইনফ্লুয়েন্স করা যেতে পারে, যে তোমাদের যে কম্পালশনটা ছিল সেটা তুমি করো, যাতে বাজারে পার্টিসিপেশনটা বাড়ে। দেন এই যে হঠাৎ করে পুলিশিং করা হয়, এটা থেকে যে একটা ভীতি সংস্কৃতি তৈরি হয়েছে, এখান থেকে কিছুটা পরিত্রাণ দেয়া যেতে পারে। সেটা অবশ্যই অন্যায় ভাবে না, ন্যায়সঙ্গত ভাবেই কিন্তু এটা দেয়া যেতে পারে। তারপরে দেখেন যে মানি মার্কেটের জন্য কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়ে মানি মার্কেটে একটা আস্থা ফিরিয়ে আনা হয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে যে একটিভ ক্যাপিটাল মার্কেট ছাড়া কোনো দেশের উন্নয়ন কিন্তু আপনার স্থায়িত্ব পায় না। কাজেই ক্যাপিটাল মার্কেটকে অ্যাক্টিভ করার জন্য এখানেও কিন্তু ইনসেনটিভ দেয়া যেতে পারে। যেমন দেখুন, মানি মার্কেটে কথিত আছে যে টাকা ছাপিয়ে আপনার হচ্ছে যে ব্যাংকগুলো খারাপ অবস্থায় আছে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। তাহলে হাজারো কোটি টাকা যদি এভাবে সাপোর্ট দেওয়া যেতে পারে, রাষ্ট্রের অর্থ ব্যয় করে মানি মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে ক্যাপিটাল মার্কেট কেন নয়? তো এই ক্যাপিটাল মার্কেটেও তো এরকম সাপোর্ট দরকার। তাহলে মানি মার্কেটের গার্ডিয়ান হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি এটা অ্যারেঞ্জ করতে পারে, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ক্যাপিটাল মার্কেটের গার্ডিয়ান হয়ে কেন উনি পারবে না? এ একদম ব্যাপারে উনি পরিষ্কার আপনার কতটা কথা। পরিমাণ। জি, মাহমুদ হোসেন, মিনহাজ মান্নান, আমাদের অন্য অতিথি কিছু সংস্কারের কথা বলছিলেন, এই তহবিলটা কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারে আসলে কোনো পরামর্শ থাকবে কিনা সংস্কারের পাশাপাশি? না, আপনি তো আসলে গল্পের শেষাংশ নিয়ে আমরা আসলে আলোচনা করছি। তহবিলের প্রশ্ন আসছে কেন? কেন আমরা টাকা বাইরে থেকে আনবার কথা বলছি? যখন বাজার বিপর্যস্ত হচ্ছে, বিনিয়োগকারী সর্বশান্ত হচ্ছে, বিনিয়োগকারী টাকা হারিয়ে ফেলছে, শেয়ারের দাম কমে যাচ্ছে, সেই রুগ্ন বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আসলে বাইরে থেকে সাপোর্ট আনার কথা বলছি, যেটা বলছি যে ফার্দার তহবিল বা ফান্ডের ব্যবস্থা করার কথা বলছি। আমাদের সেই পর্যায়ে যেতে হবে কেন? কেন একটি শেয়ার বাজারকে বাইরে থেকে তহবিল দিয়ে আসলে সাপোর্টিভ করতে হবে? আপনি কি শুনেন যে আমেরিকা স্টক এক্সচেঞ্জে ফেডারেল রিজার্ভ থেকে টাকা দিয়ে তাকে টেনে টেনে তোলা হয়? আমাদের বাজারকে সাপোর্ট করবার জন্য যে অনুষঙ্গগুলো যেটা দরকার, যেটা ভালো মিউচুয়াল ফান্ড সেক্টর দরকার কথা ছিল, ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো থাকার কথা ছিল, ভালো ইস্যু ম্যানেজমেন্ট থাকার কথা ছিল,
সেই সাপোর্টিভ সেক্টরগুলো আমরা করতে পেরেছি কিনা। আমি আইপিওর কথা নাইবা গেলাম, আনুষঙ্গিক যে প্রতিষ্ঠান ছিল সেগুলো যদি থাকে তাহলে এই সকল সমস্যা আজকে পড়তে হতো না। ভালো যদি মিউচুয়াল ফান্ড থাকতো, তারা যদি বাজারে সাপোর্টিভ থাকতো, তাহলে মন্দ বাজারে তারা শেয়ার কিনতো। সেই মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা দেখেছি স্বার্থ সংশ্লিষ্ট শেয়ারগুলি কিনে রেখেছে, অথবা তারা ইনসাইডার করেছে, তারাও তাদের নিজস্ব ফান্ডগুলিকে এক ফান্ড থেকে আরেক ফান্ড ট্রান্সফার করছে, সেখান থেকে ফান্ড তস্তুপ করার অভিযোগ এসেছে। অ্যাসেট ম্যানেজমেন্ট একই চিত্র আমরা দেখেছি। মার্চেন্ট ব্যাংকগুলোকে দেখেছি বড় বড় কারসাজিকারদের পকেট হিসেবে কাজ করবে। জি। ফলে এই জায়গাগুলো যদি ঠিক থাকে তাহলে বাইরে থেকে তহবিল আনার দরকার পড়ে না। আমাদেরকে 96 থেকে বাইরে তহবিল দরকার ছিল? দরকার হয়নি। 2010 সালে যে বাজার বেড়েছিল তখন কি সরকারি তহবিলের দরকার ছিল? দরকার ছিল না। এখনো দরকার নেই। দরকার হচ্ছে বিনিয়োগের আস্থা ফেরার জন্য। বিনিয়োগকারীকে এই বার্তা দিতে হবে যে শেয়ার বাজারে আর জি। শেয়ার আসবে। জি, অসংখ্য ধন্যবাদ। দুজনের কাছ থেকে এই পরামর্শ পাওয়া গেল। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ দুজনকেই। ধন্যবাদ। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।